নমস্কার। নমঃ সংস্কৃতায়। আমি দেবযানী চক্রবর্তী মিশ্র। আজ আমরা মহাভারতের আদি পর্বের বিষয়বস্তু সম্পর্কে জানব। আগের দিন মহাভারতের রচয়িতা, রস, অধ্যায়, শ্লোক সংখ্যা বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। আজ আমরা 18 পর্বের মধ্যে প্রথম পর্ব আদি পর্বের বিষয়বস্তু সম্পর্কে জানব। ভূমিকা, আদি পর্বের পরিচিতি ও মহাভারতে তার স্থান। আদি পর্ব হলো হিন্দু মহাকাব্য মহাভারতের 18টি প্রধান পর্বের প্রধান অংশ বা প্রথম অংশ। আদি, সংস্কৃত এই আদি শব্দটির অর্থ হলো প্রথম বা শুরু। এই পর্বেই একটি বিখ্যাত উক্তি উল্লেখিত হয়েছে, যা এখানে আছে তা অন্য কোথাও পাওয়া যেতে পারে, যা এখানে নেই তা কোথাও পাওয়া যাবে না। অর্থাৎ যা নেই মহাভারতে তা নেই ভূভারতে। যা মহাভারতে আছে তা অন্য বিভিন্ন জায়গায় অর্থাৎ সব জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু যা মহাভারতে নেই তা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও পাওয়া যাবে না। মহাভারতকে এখানে কেবল একটি আখ্যান হিসেবে নয়, বরং মানব অস্তিত্বের 4টি লক্ষ্য বা 4টি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সম্পর্কে একটি ব্যাপক আলোচনা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। আদি পর্বের গঠন ও উপপর্ব সমূহ। আদি পর্বে ঐতিহ্যগতভাবে 19টি উপপর্ব এবং 236টি অধ্যায় রয়েছে। তবে মহাভারতের সমালোচনামূলক সংস্করণে 19টি উপপর্বের পাশাপাশি 225টি অধ্যায় বিদ্যমান। প্রতিটি উপবিভাগ বা উপপর্বকে আলাদাভাবে এক একটি পর্ব বলা হয় এবং অতিরিক্ত উপবিভাজিত অংশকে অধ্যায় বলা হয়। তাহলে আদি পর্বের 19টি উপপর্ব এবং 236টি অধ্যায় বিদ্যমান। প্রাথমিক উপপর্ব যেমন অনুক্রমণিকা ও সংগ্রহ মহাকাব্যের একটি মেটা আখ্যান হিসাবে কাজ করে, যা মহাভারত কি এবং কিভাবে এটি বর্ণিত হবে তার একটি পরিচিতি দেয়। আবার পোষ্য, পৌলম, আস্তিক পর্বগুলি মহাকাব্যের বৃহত্তর পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে, যা কুরু পাণ্ডবদের মূল কাহিনীর জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে আস্তিক পর্বে বর্ণিত সমুদ্র মন্থন বা পৌলম পর্বে বর্ণিত ভৃগু বংশের ইতিহাস সরাসরি পাণ্ডবদের সাথে সম্পর্কিত না হলেও এগুলি সেই ধর্ম কর্মের নীতিগুলি প্রতিষ্ঠা করে, যা পরবর্তীকালে তাদের জীবনকে প্রভাবিত করবে। সম্ভব পর্বের মাধ্যমে মূল বংশের উৎপত্তি এবং যতুগৃহদাহ ও স্বয়ম্বর পর্বের মাধ্যমে সংঘাতের প্রথম ধাপ এবং মূল চরিত্রগুলির একত্রীকরণ ঘটে। এরপরে আসি আদি পর্বের উপপর্ব সমূহের তালিকা ও তার সংক্ষিপ্ত বিবরণ। উপপর্বের নাম: অনুক্রমণিকা পর্ব, 1 অধ্যায় বিশিষ্ট। এখানে মহাভারতের বর্ণনা, সৃষ্টির গল্প, মহাকাব্যের তাৎপর্য ও মানব জ্ঞানের সংশ্লেষণ সম্পর্কে জানা যায়। সংগ্রহ পর্ব, 2 অধ্যায় বিশিষ্ট। এখানে মহাভারতের 18টি পর্বের বিষয়বস্তুর রূপরেখা ও অক্ষৌহিণীর সংজ্ঞা পাওয়া যায়। পৌষ্য পর্ব, 3 অধ্যায় বিশিষ্ট। তাহলে আদি পর্বের 3 নম্বর পর্ব পৌষ্য পর্ব, আর 3 অধ্যায় বিশিষ্ট হলো পৌষ্য পর্ব। পরপর লক্ষ্য করো: জন্মেজয়ের অভিশাপ, আরুণী, উপমন্যু, বেদ, উতঙ্ক ও তক্ষকের উপাখ্যান। পৌলম পর্ব, 4 থেকে 12 অধ্যায় বিশিষ্ট। ভৃগু বংশের ইতিহাস, পুলোমা, চ্যাবন, রুরু ও অগ্নির সাপমোচন বৃত্তান্ত পরিলক্ষিত হয়। আস্তিক পর্ব, 13 থেকে 58 অধ্যায় বিশিষ্ট। সমুদ্র মন্থন, ধর্ম, জাগতিক বন্ধন ও মুক্তি, সর্পসত্র ও আস্তিকের জন্ম বৃত্তান্ত পরিদৃষ্ট হয়। আদি বংশাবতরণিকা পর্ব,
59 থেকে 64 অধ্যায় বিশিষ্ট। পাণ্ডব ও কুরু রাজপুত্রদের ইতিহাস, শান্তনু, ভীষ্ম, সত্যবতী, কর্ণ ও শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত দেখা যায়। এখানে সর্পযজ্ঞ দেখানো হয়েছে, এখানে আরুণির কাহিনী বর্ণিত হয়েছে, এখানে সমুদ্র মন্থন দেখানো হয়েছে, আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দেখানো হয়েছে। 7 নম্বর উপপর্ব সম্ভব পর্ব, 65 থেকে 140 অধ্যায় বিশিষ্ট, ঐতিহ্যবাহী আর সমালোচনামূলক অধ্যায় রয়েছে 65 থেকে 142টি। এখানে পৃথিবী ও দেবদেবীদের জীবন তত্ত্ব, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, দুষ্যন্ত শকুন্তলার প্রেম, ভরতের জন্ম, যযাতি দেবযানী শর্মিষ্ঠা সংবাদ, পাণ্ডবদের বনবাস, কুন্তির স্বয়ম্বর, মাদ্রী ও পাণ্ডুর বিবাহ বর্ণিত হয়। যতুগৃহ দাহ পর্ব, ঐতিহ্যবাহী অধ্যায় রয়েছে 141 থেকে 151টি, সমালোচনামূলক অধ্যায় রয়েছে 143 থেকে 153টি। এখানে যতুগৃহ নির্মাণ, পাণ্ডবদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র ও পলায়ন বর্ণিত হয়েছে। হিড়িম্ব বধ পর্ব, ঐতিহ্যবাহী অধ্যায় রয়েছে 152 থেকে 157, সমালোচনামূলক অধ্যায় রয়েছে 154 থেকে 158। এখানে পাণ্ডবদের বনবাস, ভীম ও হিড়িম্বার সাক্ষাৎ, হিড়িম্ব রাক্ষসের বধ ও ঘটোৎকচের জন্ম পরিদৃষ্ট হয়। বক বধ পর্ব, 159 থেকে 166 অধ্যায় বিশিষ্ট। পাণ্ডবদের একচক্রা নগরে অবস্থান, ভীম কর্তৃক বকাসুর বধ ও দ্রৌপদীর জন্ম পরিলক্ষিত হয়। চৈত্র রথ পর্ব, 167 থেকে 185 অধ্যায় বিশিষ্ট। এই উপপর্বে পাণ্ডবদের পাঞ্চালের দিকে যাত্রা, অর্জুনের গন্ধর্বের সাথে যুদ্ধ, তাপ্তি, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও ঔড়বের কাহিনী পরিলক্ষিত হয়। স্বয়ম্বর পর্ব, 186 থেকে 194 অধ্যায় বিশিষ্ট। পাণ্ডবদের দ্রৌপদীর স্বয়ম্বরে আগমন, অর্জুনের ব্রাহ্মণ বেশে দ্রৌপদীকে জয় ও শ্রীকৃষ্ণের পাণ্ডবদের চেনা, এইসব বিষয় পরিলক্ষিত হয়। এখানে শকুন্তলা তার প্রিয় দুই সখী অনসূয়া ও প্রিয়ংবদার সাথে গল্প করছে, এই দৃশ্য দেখানো হয়েছে। বকাসুর বধ দৃশ্য দেখানো হয়েছে, এখানে পাণ্ডবদের বনবাস যাত্রা দেখানো হয়েছে, আর এখানে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুনের লক্ষ্যভেদ দৃষ্ট হচ্ছে। বৈবাহিক পর্ব, অধ্যায় সংখ্যা 195 থেকে 201। মূল বিষয়বস্তুতে রয়েছে দ্রুপদের আনন্দ ও পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ। বিদুরাগমন পর্ব, 202 থেকে 209 অধ্যায় বিশিষ্ট। এখানে বিদুরের কৌরব পাণ্ডব মীমাংসার চেষ্টা, কর্ণ, ভীষ্ম, দ্রোণ ও বিদুরের ভাষণ পরিলক্ষিত হয়। রাজ্য লাভ পর্ব, 210 থেকে 214 অধ্যায় বিশিষ্ট। পাণ্ডবদের হস্তিনাপুরে প্রত্যাবর্তন, ইন্দ্রপ্রস্থ নির্মাণ ও শুণ্ড উপশুণ্ডের কাহিনী পরিদৃষ্ট হয়। অর্জুন বনবাস পর্ব, 215 থেকে 220 অধ্যায় বিশিষ্ট। অর্জুনের স্বেচ্ছায় বনবাস, উলুপি ও চিত্রাঙ্গদার সাথে বিবাহ, অপ্সরা উদ্ধার ও কৃষ্ণের সাথে বন্ধুত্ব পরিলক্ষিত হয়। সুভদ্রা হরণ পর্ব, 221 থেকে 222 অধ্যায় বিশিষ্ট। অর্জুনের সুভদ্রাকে হরণ ও বিবাহ পরিদৃষ্ট হয়। হরণ হরণিকা পর্ব, 223 অধ্যায় বিশিষ্ট। অর্জুনের বনবাস থেকে প্রত্যাবর্তন, সুভদ্রার সাথে বিবাহ, অভিমন্যুর জন্ম ও দ্রৌপদীর 5 পুত্রের জন্ম পরিলক্ষিত হয়। খাণ্ডব দাহ পর্ব, 224 থেকে 236 অধ্যায় বিশিষ্ট। যুধিষ্ঠিরের শাসন, বরুণ, অগ্নি ও ইন্দ্রের কাহিনী, কৃষ্ণ অর্জুনের সম্মিলিত যুদ্ধ ও খাণ্ডব বন দাহ পরিদৃষ্ট হয়। সুভদ্রা হরণ,
এখানে উলুপিকে দেখানো হয়েছে, উলুপি নাগকন্যা, ইন্দ্রপ্রস্থ, তারপরে রয়েছে চিত্রাঙ্গদা, আর এখানে পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ দৃশ্য দেখানো হয়েছে। এরপরে আছে দার্শনিক ধারণা ও নৈতিক শিক্ষা। ধর্ম। ভীষ্মের অবিচল প্রতিজ্ঞা ও আত্মত্যাগ যদিও জটিল পরিস্থিতির জন্ম দেয়, তার ধর্মের প্রতি অঙ্গীকার এবং পিতার প্রতি প্রতিজ্ঞার মূলে নিহিত। পাণ্ডবদের জন্ম, লালন পালন যারা প্রায়শই ন্যায়পরায়ণতার সাথে যুক্ত এবং কৌরবদের যারা প্রায়শই ধর্ম থেকে বিচ্যুত, এই আখ্যানমূলক বৈপরীত্যকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠিত করে। আদিপর্ব মানব জীবনের 4টি পুরুষার্থ বা লক্ষ্য ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এর প্রাথমিক ধারণাগুলিকে তুলে ধরে। নিয়তি ও কর্মফল। পাণ্ডুর উপর ঋষির অভিশাপ যা তাকে স্বাভাবিকভাবে সন্তান ধারণে বাধা দেয় এবং পাণ্ডবদের দৈব জন্মের দিকে পরিচালিত করে, তা নিয়তির একটি উপাদান হিসাবে তাদের ভাগ্যকে প্রভাবিত করে। একইভাবে পাণ্ডব ও কৌরবদের মধ্যে সহজাত শত্রুতা মীমাংসার প্রচেষ্টা সত্ত্বেও প্রায়শই নিয়তি দ্বারা পরিচালিত বলে মনে হয়, যা অনিবার্যভাবে মহাযুদ্ধের দিকে নিয়ে যায়। ক্ষমতা ও পারিবারিক সংঘাত। দেখো, ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবদের সিংহাসনে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা, পাণ্ডুর ন্যায্য দাবি থাকা সত্ত্বেও ক্ষমতার সংগ্রাম এবং এর ফলে সৃষ্ট অন্যায়ের উদাহরণ যতুগৃহ দাহের মতো ঘটনাগুলি এই সংঘাতের তীব্রতাকে তুলে ধরে। এই যে পারিবারিক বিবাদ, কলহ, এর সুদূর প্রসারী পরিণতি রয়েছে, যা শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের ধ্বংসাত্মক যুদ্ধের দিকে পরিচালিত করে। নৈতিক দ্বিধা। এখানে নৈতিক দ্বিধারও প্রাথমিক দৃষ্টান্ত দেখা যায়। যেমন শান্তনুর ক্ষেত্রে গঙ্গার শর্ত মেনে চলার কারণে তার সদ্যজাত সন্তানদের নদীতে নিক্ষেপ করতে বাধা দিতে পারেননি, যা তার নৈতিক সংঘাতের একটি উদাহরণ। বিদুরের বিরোধিতা ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্যের প্রাথমিক ইঙ্গিত দেয়। এই পর্বের গল্পগুলি প্রায়শই সঠিক ও ভুলের মধ্যে স্পষ্ট বিভাজন না থাকার বিষয়টি তুলে ধরে, যা মহাভারতের একটি কেন্দ্রীয় দার্শনিক অনুসন্ধান। এখানে ধৃতরাষ্ট্র ও সঞ্জয়কে দেখানো হয়েছে, এখানে যতুগৃহ দহন দেখানো হয়েছে, এখানে গঙ্গার সপ্তবসুকে গঙ্গাবক্ষে নিক্ষেপ দৃশ্য দেখানো হয়েছে, আর এখানে পাণ্ডবদের বনবাসের পর হস্তিনাপুর প্রত্যাবর্তনের ছবি দেখানো হয়েছে। ঐতিহাসিক তাৎপর্য। সামন্ত পঞ্চক খুব গুরুত্বপূর্ণ। সামন্ত পঞ্চক ত্রেতা ও দাপর যুগের মধ্যবর্তী সময়ে যমদগ্নির পুত্র পরশুরাম ক্ষত্রিয় জাতিকে বারবার ধ্বংস করেন। এরপর তিনি সামন্ত পঞ্চকে রক্তের 5টি হ্রদ তৈরি করেন এবং তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে রক্ত উৎসর্গ করেন। পরশুরামের পূর্বপুরুষরা ঋচিকের নেতৃত্বে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষত্রিয় হত্যার পাপ থেকে মুক্তি দেন এবং তার ইচ্ছা পূরণ করেন যে হ্রদগুলি পবিত্র স্থান হিসাবে পরিচিত হবে। কুরু ও পাণ্ডবদের যুদ্ধ। দাপর ও কলিযুগের মধ্যবর্তী সময়ে সামন্ত পঞ্চক কৌরব ও পাণ্ডবদের সেনাবাহিনীর সংঘর্ষের স্থান ছিল। 18 অক্ষৌহিণী সৈন্য সেখানে একত্রিত হয়েছিল এবং সকলেই নিহত হয়েছিল। এই যুদ্ধ অঞ্চলটির ঐতিহাসিক গুরুত্বকে আরো দৃঢ় করে। অক্ষৌহিণী। অক্ষৌহিণী সম্পর্কে বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে, যা একটি প্রাচীন সামরিক বিভাগ। এটি বর্ণিত যুদ্ধগুলির স্কেল বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠন। কিভাবে গঠিত হচ্ছে অক্ষৌহিণী? এক পত্তি গঠিত হয় একটি রথ, একটি হাতি, 5 জন পদাতিক সৈন্য এবং 3টি ঘোড়া দিয়ে। বিন্যাস। 3টি পত্তি মিলে এক সেনামুখ, 3টি সেনামুখ মিলে এক গুল্ম, 3টি গুল্ম মিলে এক গণ, 3টি গণ মিলে এক বাহিনী, 3টি বাহিনী মিলে এক পৃতনা, 3টি পৃতনা মিলে এক চমু, 3টি চমু মিলে এক অনিকিনী এবং 10টি অনিকিনী মিলে হয়
এক অক্ষৌহিনী। সংখ্যা কিরকম? একটি অক্ষৌহিনীতে থাকে ২১,৮৭০টি রথ, ২১,৮৭০টি হাতি, ১,০৯,৩৫০ জন পদাতিক সৈন্য, ৬৫,৬১০টি ঘোড়া। কৌরব ও পাণ্ডবদের সম্মিলিত বাহিনী ১৮ অক্ষৌহিনী নিয়ে গঠিত ছিল। তাহলে কত পরিমাণ রথ, হাতি, সৈন্য, ঘোড়া ছিল? বিশাল পরিমাণ। সাংস্কৃতিক প্রভাব ও নৈতিক বার্তা। বিশ্বকোষীয় প্রকৃতি। আদি পর্বেই মহাভারতকে মানব জীবনের প্রতিটি দিক, যেমন জাগতিক সংগ্রাম, পারিবারিক বিবাদ থেকে শুরু করে কর্তব্য, নৈতিকতা এবং মুক্তির চূড়ান্ত প্রশ্নগুলি সমাধানের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে একটি বিশ্বকোষীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণাটি মহাকাব্যকে ভারতীয় সংস্কৃতি ও নৈতিকতার উপর ব্যাপক প্রভাব ফেলার জন্য প্রস্তুত করে। নৈতিক ও ধর্মীয় ভিত্তি। আদি পর্ব ধর্ম অর্থাৎ ধার্মিকতা এবং কর্তব্যের গুরুত্ব প্রতিষ্ঠা করে। এটি জোর দেয় যে ব্যক্তি পরিবার এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করবে। এই অধ্যায়টি ধর্ম ও অধর্মের অধার্মিকতার মধ্যে মৌলিক সংঘাত প্রবর্তন করে, যা সমগ্র মহাকাব্যে কেন্দ্রীয় বিষয়বস্তু হিসেবে বিদ্যমান। উপসংহার। আদি পর্ব মহাভারত মহাকাব্যের বীজমন্ত্র স্বরূপ। এই পর্বে কেবল কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পটভূমিই রচিত হয়নি, বরং ধর্ম, অধর্ম, ন্যায়, অন্যায় এবং মানব জীবনের জটিল সম্পর্কের এক বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে। বংশের উন্মোচন, প্রতিজ্ঞা, শাপ এবং বরদানের মাধ্যমে নিয়তির অমোঘ বিধান এবং ব্যক্তিগত পছন্দের পরিণতি কিভাবে বৃহৎ ঘটনা প্রবাহকে প্রভাবিত করে তা আদি পর্বেই সুস্পষ্ট হয়। এটি পাঠককে ভবিষ্যৎ সংঘাত, ত্যাগ এবং আধ্যাত্মিক উপলব্ধির এক মহাযাত্রার জন্য প্রস্তুত করে, যা সমগ্র মহাভারত জুড়ে বিকশিত হবে। আদি পর্ব এই মহাকাব্যের গভীর দার্শনিক ও নৈতিক শিক্ষার প্রবেশদ্বার হিসাবে কাজ করে, যা অনাদিকাল থেকে মানব জাতিকে পথ দেখিয়ে চলেছে। এখানেই আমাদের আদি পর্ব সম্পূর্ণ হলো। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। নমঃ সংস্কৃতায়।